ঠিক আছে সব দেখে তাহলে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সরকার জয়েন করছে কিনা ঠিক আছে ক্লিয়ার আছে সালাম আমার ভিডিও থেকে সালাম এবার weight of conductor for OP distance is equal to Wx kg এবার এই ওজনটা এই তারের এই ওজনটা এই OP ডিসটেন্সের ঠিক মাঝখান বরাবর নিচে দিয়ে কাজ করবে এটা হলো Wx অর্থাৎ তোমরা অ্যাপ্লাইড মেকানিক্স এরকম পড়ছো কোনো একটা কনসে এরকম একটা ডিস্ট্রিবিউশন রুট যদি থাকে তো দেখা যায় কি মনে করো এটা যদি এরকম থাকে W কেজি পার মিটার থাকে আর এইটার ডিসটেন্সটা যদি মনে করো এরকম 10 মিটার হয় তাহলে দেখা যায় কি যে এর ওজনটা হবে W * 10 এত এবং এই ওজনটা এটা ঠিক মাস বরাবর কাজ করবে তার মানে এই দিক থেকে 5 মিটার দূরে এদিক থেকে 5 মিটার দূরে কাজ করবে ঠিক এরকম ভাবে এই তারের ওজনটা Wx কেজি যেটা এই দুইটা মাস বিন্দু দিয়ে মিডল পয়েন্ট দিয়ে কাজ করবে আর মিডল পয়েন্ট দিয়ে যদি কাজ করে তাহলে এইটুকুকে বলতে পারি x/2 এবার তারের উপরে আরেকটা বল কাজ করতেছে টেনশন T তারের উপরে টেনশন বল কাজ করতেছে এই বিন্দুটার উপরে আরেকটা জিনিস কাজ করবে একটা টেনশন বল কাজ করবে সেই টেনশন বলটা কোন দিয়ে কাজ করবে সেটা এই দিয়ে কাজ করবে এখন যদি আমি এই পয়েন্টের ক্ষেত্রে তা বলি তাহলে এটা এই দিয়ে কাজ করবে আমি যদি এটাকে বাড়াইয়ে এইদিকে দেই তাহলে এটাকে আমি এখানে বলতে পারি এটাকে যদি আমি বাড়াইয়ে দেই তাহলে এটা এখানে কাজ করবে এই পয়েন্টটাকে আমি এখানে স্থানান্তর করে দিলাম এখানে এই দিকে কাজ করবে এবার আমরা তাহলে আমার তারের উপরে এই OP তারের উপরে দুইটা বল কাজ করতেছে একটা হলো যে Wx কেজি ওজন যেটা নিচের দিয়ে কাজ করতেছে আরেকটা টানা বল কাজ করতেছে সেটা হরিজন্টাল ডিসটেন্সে এখন প্রশ্ন হলো যে হরিজন্টাল ডিসটেন্স হলো কেন একটু খেয়াল করো তোমরা যদি কখনো দেখে থাকো দেখবা যে এরকম তার যখন টানায় পুলের উপরে এই যে তারটা এরকম থাকে তারটা এইরকম থাকে মাটিতে তারটা পড়ে থাকে তারের দুইটা প্রান্ত প্রথমে এখানে উপরে উঠাই দেওয়া হয় এটা উপরে উঠাই দেওয়া হয় তারপরে এটাকে টানা হয় এইদিকে টানা হয় এই টানা বলটাই টি এটা যখন তুমি টানতেছো তখন কোন দিকে টানতেছো হরিজন্টালি টানতেছো এদিকে হরিজন্টালি টানতেছো তুমি যদি টি দিয়া উপরের দিকে টানো তাহলে তারটা তো এটা উপরে চলে যাবে কাজেই আমাদের টি বলটা কাজ করতেছে হরিজন্টাল ডিসটেন্সে অর্থাৎ এই OP এই পরিবাহীর উপরে একটা টানা বল কাজ করতেছে সেটা হলো কি হরিজন্টাল ডিসটেন্সে কাজ করতেছে তো এই ডিসটেন্সটা যদি y হয় তাহলে এই ডিসটেন্সটুকু y এবার আমরা দুইটা বলের জন্য মোমেন্ট নিব তাহলে প্রথমে হলো মোমেন্ট ফর Wx কেজি ওয়েট বা ফোর্স ওয়েট এটার মোমেন্টটা কত হবে বল হলো Wx কেজি আর এই ও বিন্দু থেকে মোমেন্ট নিচ্ছি তো
এর আগে একটা পয়েন্ট একটু লিখে নেই, তাহলে আর একটু ভালো হবে। টেকিং মুভমেন্ট, টেকিং মুভমেন্ট for WX kg oil। তাহলে এটার জন্য যদি আমি মুভমেন্ট নেই, মুভমেন্ট হবে মুভমেন্ট ইজ ইকুয়াল টু হবে বল ইনটু লম্ব দূরত্ব হলো x বাই 2। এখানে এইভাবে না দিয়ে আমি এইভাবে দিলাম ডট। সেটা কিভাবে খেয়াল করো একটু। এই বলটা হলো WX আর এই O বিন্দু থেকে এটার দূরত্ব হলো x বাই 2। তাহলে বল হলো WX আর লম্ব দূরত্ব হলো x বাই 2। তাহলে মুভমেন্ট হলো বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে বল হলো এটা, লম্ব দূরত্ব হলো এটা, ইজ ইকুয়াল টু পাওয়া গেল WX স্কয়ার বাই 2 এত কেজি মিটার। এবার এক পয়েন্ট এই কথাটা বলে দিই, ও বিন্দু থেকে মুভমেন্ট নিচ্ছি। এবার মুভমেন্ট ফর টি, টি এর জন্য যদি মুভমেন্ট নেই তাহলে কি হবে? মোমেন্ট ইজ ইকুয়াল টু এই ও বিন্দু থেকে এটার লম্ব দূরত্ব হলো y আর বলটা হলো t। তাহলে মোমেন্ট হবে t y এত কেজি মিটার। এবার এক ব্যালেন্স কন্ডিশনে, অর্থাৎ তারটা যখন স্থির থাকবে, যখন দুইটা বলের মুভমেন্ট সমান হবে তখন তারটা স্থির থাকবে। তাহলে এক ব্যালেন্স কন্ডিশনে কি লেখা যায়? at balance condition লেখা যায় ty is equal to wx square by 2। এখান থেকে লেখা যায় y is equal to wx square by 2t। মূলত সেকের অরিজিনাল ফর্মুলা এটাই। এখন যদি তুমি এই x টা বাড়াও, এই x বাড়তে 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 এখানে চলে আসবে, তাহলে y টা কি হবে? y টা এখানে ছিল এইটুক, পরে এইটুক, পরে এইটুক, এভাবে বাড়তে 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 কার সমান হয়ে যাবে? s এর সমান হয়ে যাবে। অর্থাৎ x যদি বাড়তে বাড়তে l/2 হয়ে যায় তাহলে সেকটা বাড়তে 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 s এর সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে এরকম লিখতে পারি, when x tends to l/2 then y tends to s। তাহলে ওই সমীকরণ থেকে কি পাওয়া যায়? ওই সমীকরণ থেকে পাওয়া যায় s is equal to w x বাড়তে বাড়তে হয়ে গেল l/2, তাহলে l/2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2t। সুতরাং এখান থেকে লেখা যায় s is equal to w l স্কয়ার বাই 8t। এটাই আমার সেক নির্ণয়ের ফর্মুলা, s is equal to w l স্কয়ার বাই 8t। আমি একটু রিভিউ করি তোমাদের, যে আমরা প্রথমেই আসি যে সেক কাকে বলে। পাশাপাশি দুইটা পুলের মাঝখানে যখন পরিবাহী ঝুলিয়ে দেওয়া হয় তখন ওই পরিবাহী
যে দুই বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হয় ওই দুই বিন্দু বরাবর কাল্পনিক সরলরেখা কল্পনা করলে তার থেকে বাস্তবে তারটা যত নিচে অবস্থান করে এটাকেই বলা হয় সেক। এটা সেক, এটা সেক। তো এই সেক ক্যালকুলেশন করার জন্য আমরা একই উচ্চতার দুইটা পুল নিলাম। একটা পুল আমার এ, একটা বি। যেহেতু দুইটা পুলের উচ্চতা সমান, কাজেই মধ্যবিন্দুতে তারটা সবচেয়ে নিচে থাকবে। তাহলে এখানে সেক বিন্দু হলো ও। আমি মনে করি দুই পুলের মধ্যবর্তী দূরত্ব হলো এল। যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এইটুকু হয় l/2, এইটুকু l/2। আমি ধরে নিলাম যে সেক কে আমরা s দ্বারা প্রকাশ করব, একক মিটার। দুই পুলের মধ্যবর্তী দূরত্ব বা স্প্যানের দৈর্ঘ্য l। W = weight of conductor per meter, প্রতি মিটার পরিবাহী ওজন কেজিতে। T হলো টেনশন বল, অর্থাৎ তারের উপরে একটা টানা বল কাজ করবে। তো টানা যদি না দেও তাহলে তার ওখানে থাকবে না, তার নিচে চলে যাবে, সেটা হলো টেনশন। এবার আমরা P একটা বিন্দু নিলাম যেটা ও বিন্দুর খুব কাছাকাছি। We take a point P on the conductor which is very much near at point 2. আমরা P একটা বিন্দু নিলাম তারের উপরে যে বিন্দুটা ও বিন্দুর অত্যন্ত কাছাকাছি। যদি এই P বিন্দুটা ও বিন্দুর অত্যন্ত কাছাকাছি হয় তাহলে তার অরিজিনাল ডিসটেন্স = হরিজন্টাল ডিসটেন্স বলা যায়। অর্থাৎ এখান থেকে লেখা যায় OP = x। এবার এই OP পরিবাহীর ওজন কত হবে? 1 মিটার পরিবাহীর ওজন W, তাহলে x মিটার পরিবাহীর ওজন হবে Wx কেজি। এবার এই Wx কেজি ওজনটা এই পরিবাহীর ঠিক মধ্যবিন্দু দিয়ে কাজ করবে নিচের দিকে। তাহলে মধ্যবিন্দু যদি নিচের দিকে কাজ করে, এই টোটাল ডিসটেন্সটা হলো x, তাহলে তার অর্ধেক হলো x/2। তাহলে weight of conductor আমার Wx। এবার টেকিং মোমেন্ট, এই বলের জন্য একটা মোমেন্ট নিব আমরা। আমরা জানি মোমেন্ট হলো বল ইনটু লম্ব দূরত্ব। কাজে টেকিং মোমেন্ট ফর Wx কেজি ওয়েট at point O, তাহলে মোমেন্টের মান হবে বল ইনটু লম্ব দূরত্ব। বল হলো Wx কেজি আর দূরত্ব হলো x/2, তাহলে Wx²/2 এত কেজি মিটার। এবার আমরা মোমেন্ট নিব T বলের জন্য, টানা বল। টিটা আমি আগেই বলছি যে এই টি বলটা কিভাবে কাজ করবে। টি বলটা হরিজন্টালি কাজ করে, টি বলটা উপরের দিকে কাজ করে না। তাকে টানানোর জন্য হরিজন্টালি, কারণ আমি আবারও দেখাচ্ছি, একটা তার এইভাবে আসে, এইভাবে ঝুলাই রাখবা, তাহলে তারের উপরে এই হরিজন্টালি টানা বল দিতে হবে, হরিজন্টালি। তুমি যদি এই দিকে দাও তাহলে তো এটা উপরের দিকে উঠে যাবে, এই দিকে দিলে এটা উপরের দিকে উঠে যাবে, তাহলে তার আর এখানে থাকবে না ঝুলে। তাহলে এইটার মোমেন্ট কত হবে? T, আর তার লম্ব দূরত্ব হলো y। এইটুকু যদি y হয় তাহলে এটা এই দিকটা যদি আমি বাড়ায় দেই তাহলে এইটুকু কি বলবো আমি, এটা y। তাহলে এটা হলো, এটার মোমেন্ট হলো T × y। এবার এর ব্যালেন্স কন্ডিশনে তারটা যখন স্থির অবস্থায় থাকে দুইটার মুভমেন্ট তখন সমান হয়। দুইটার মুভমেন্ট সমান, এটা সমান, এটা লিখলাম। এখান থেকে y টা বের করে নিয়ে আসলাম, y = Wx²/2t। সেকেন্ড অ্যাকচুয়াল অরিজিনাল সূত্র কিন্তু এটাই। এবার আমরা যদি স্প্যানের দৈর্ঘ্য হিসাবে লিখি, অর্থাৎ আমি যদি মনে করি যে আমার x বাড়তে 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 l/2 হয়ে যাবে, তাহলে আমার সেকটাও কিন্তু এরকম বাড়তে 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 s এর সমান হয়ে যাবে। তাহলে আমি এই কথাটা বলতে পারি যে when x tends to l/2 then y tends to s। এখন আমি x এর জায়গায় l/2 আর y এর জায়গায় s বসাই দিলে ওই সমীকরণের মধ্যে আমরা ওখান থেকে পাই s = Wl²/8t। এটা দিয়ে আমরা সেক ক্যালকুলেশন করব। এবার এই সূত্র থেকে আমরা একটা জিনিস দেখতে পারতেছি
যে স্যাক কিসের উপরে নির্ভর করে? স্যাক পরিবাহীর ওজনের উপর নির্ভর করে, স্যাক স্প্যানের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, স্যাক টেনশন বলের উপর নির্ভর করে। তুমি যদি পরিবাহীর ওজন যদি বেশি হয় তাহলে স্যাক বেশি হবে, যদি স্প্যানের দৈর্ঘ্য বেশি হয় স্যাক বেশি হবে, যদি টি বেশি হয় তাহলে স্যাক কম হবে। অর্থাৎ তুমি যদি জুড়ে টানো, টানা বল বেশি হয় তাহলে স্যাক কম হবে। এখন প্রশ্ন হলো যে স্যাক থাকবে কি থাকবে না। স্যাক যদি তুমি না রাখো তাহলে তারকে অনেক জুড়ে টানতে হবে। তো অনেক জুড়ে যদি টানো তাহলে তারটা ছিঁড়ে যেতে পারে, বা পুল ভেঙে যেতে পারে, বা ক্রসান ভেঙে যেতে পারে, বা পুল হেলে যেতে পারে। বা নরমালি না হারলেও পরে যখন বরফ জমবে বা পরে যখন ঝড় বৃষ্টি আসবে, ঝড়ের চাপ আসবে, তখন দেখা যাবে যে পুল বা টাওয়ার ভেঙে গেছে বা পরিবাহী ছিঁড়ে গেছে। সেই কারণে স্যাকটা অবশ্যই কাম্য, অর্থাৎ স্যাক থাকতে হবে। তবে স্যাক যদি বেশি হয়ে যায় তাহলে পরিবাহীর পরিমাণ বেশি লাগবে, পরিবাহীর ওজনটা বেশি হয়ে যাবে, পুল বা টাওয়ারের সামর্থ্য বেশি হইতে হবে, সেটাও ক্ষতি। তার মানে স্যাক কাম্য, তবে স্যাকটাকে সীমিত পর্যায়ে রাখতে হবে। এবার আমরা এই স্যাক ক্যালকুলেশন করার জন্য এখানে যে টার্মগুলি আছে, এই টার্মগুলির মধ্যে এইগুলি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা একটু জানব। অর্থাৎ ডব্লিউ হলো 1 মিটার পরিবাহীর মোট ওজন, 1 মিটার পরিবাহীর মোট ওজন। এখন মোট ওজন কেন বলা হয়েছে? পরিবাহীতে 3 ধরনের ওজন কাজ করতে পারে। একটা হলো পরিবাহীর নিজস্ব ওজন, আরেকটা হলো পরিবাহীর উপরে যদি বরফ জমে তাহলে বরফের ওজন, আরেকটা হলো পরিবাহীর উপরে যদি বাতাস বা জলের প্রভাব পড়ে তাহলে তার ওজন। কাজেই এই 3টা ওজন আমাদের ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। ওইগুলি আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এবং এই 3টা ওজন থেকে পরিবাহীর মোট ওজন কেমনে বের করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। আমরা তাহলে আমরা এবার একটু দেখি যে পরিবাহীর উপরে যদি বরফ জমা থাকে তাহলে আমরা ওই বরফের ওজনটা কিভাবে বের করব। তোমরা এই ক্লাসটা দেখো অনলাইনে, তারপরে তোমরা নিজেরা একটু চিন্তা ভাবনা করো। এরপরে যদি ইনশাল্লাহ সুযোগ হয় যে আমাদের অফলাইনে ক্লাস নেওয়ার, তখন আমি প্রয়োজন বুঝে আবারও এটা রিপিট করার চেষ্টা করব। তো আমি এখন এই বরফের ওজন কিভাবে বের করতে হয় সেই জিনিসটাতে আমরা চলে যাচ্ছি। Ice effects on sack.
এটা হলো আইস, তারের চারদিকে বরফ জমা আছে। আর এটা হলো কন্ডাক্টর। আমরা মনে করি D is equal to diameter of conductor, একক হলো মিটার। আর হলো আইস থিকনেস, বরফের পুরুত্ব, একক হলো মিটার। এবং L is equal to length of conductor, একক হলো মিটার। এবং L is always 1 meter, L is always 1 meter, L is পরিবাহীর দৈর্ঘ্য always 1 meter। এবার rho I হলো আইস ডেনসিটি, আইস ডেনসিটি, একক হলো কেজি পার মিটার কিউব। এবার আমরা এখান থেকে আসি আর ধরলাম ডব্লিউ আই হলো weight of ice kg per এখান থেকে এই পরিবাহী থেকে যে এখান থেকে যদি আমরা আই করি, মনে করো বরফ সহ পরিবাহীর ক্ষেত্রফল, তাহলে এরিয়া অফ কন্ডাক্টর উইথ আইস ইজ ইকুয়াল টু পাই ডি প্লাস 2 আর হোল স্কয়ার বাই 4। পরিবাহীর ক্ষেত্রফল পাই ডি স্কয়ার বাই 4। তাহলে বরফ সহ এবার এরিয়া অফ কন্ডাক্টর অনলি, এটা হলো পাই ডি স্কয়ার বাই 4। শুধু পরিবাহী, এটা হলো পরিবাহী, শুধু পরিবাহী ব্যাস কত ডি, তাহলে পাই ডি স্কয়ার বাই 4। তাহলে এখন যদি বরফ সহ পরিবাহীর ক্ষেত্রফল থেকে শুধু পরিবাহীর ক্ষেত্রফল বিয়োগ দেই, তাহলে শুধু বরফের ক্ষেত্রফল পাওয়া যাবে। এরিয়া অফ আইস অনলি পাই ডি প্লাস 2 আর হোল স্কয়ার বাই 4 মাইনাস পাই ডি স্কয়ার বাই 4। পাই বাই 4 কমন নিয়ে নেই, আর এটার ফর্মুলা ভাঙাই দেই, ডি স্কয়ার প্লাস 4d আর প্লাস 4 r স্কয়ার মাইনাস d স্কয়ার লেখা যায়।
ডি স্কয়ার কেটে দাও আর 4 আর কমন নাও, তাহলে 5/4 ইনটু 4 আর যদি কমন নেই তাহলে থাকে ডি প্লাস আর, তাহলে 4 4 কাটা যায়, তাহলে এখানে থাকে 5 আর ইনটু ডি প্লাস আর, এত মিটার স্কয়ার। এবার এরিয়া পাইছি, তাহলে আইসের এরিয়া পাইছি, তাহলে আইসের ভলিউম কত? ভলিউম অফ আইস ইজ ইকুয়াল টু এরিয়াকে দৈর্ঘ্য দ্বারা গুণ করলে ভলিউম পাওয়া যায়, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো L, তাহলে D প্লাস R ইনটু L। এটা হলো ভলিউম, ভলিউম হলো মিটার কিউব। আমি এরিয়াকে তার দৈর্ঘ্য দ্বারা গুণ করলাম, ভলিউম অফ আইস হলো। ভলিউমকে ঘনত্ব দিয়ে গুণ করলে ওজন পাওয়া যায়, ভলিউমকে ঘনত্ব দ্বারা গুণ করলে ওজন পাওয়া যায়। সুতরাং ওয়েট অফ আইস, এটা হলো ডব্লিউ আই ইজ ইকুয়াল টু, তাহলে পাই রো আর ইনটু ডি প্লাস আর ইনটু এল, এত কেজি। কারণ এটা ছিল মিটার কিউব আর এটা দেখো হলো কেজি পার মিটার কিউব, তাহলে মিটার কিউব কাটা যায়, থাকে কেজি। তাহলে বরফের ওজন বের করার একটা ফর্মুলা পাইলাম আমরা, সেটা হলো WI = পাই রো আই আর ইনটু ডি প্লাস আর ইনটু এল। এখানে L ইজ অলওয়েজ 1 মিটার। স্প্যানের দৈর্ঘ্য না, এটা পরিবাহীর দৈর্ঘ্য, এটা হলো পরিবাহীর দৈর্ঘ্য, এটাকে অলওয়েজ 1 মিটার কনসিডার করতে হবে। সেন্টিমিটারে বসাইলে 100 আর মিটারে বসাইলে 1 হবে। তাহলে বরফের ওজন বের করার ফর্মুলা পাইলাম আমরা, WI = পাই রো আই আর ইনটু ডি প্লাস আর ইনটু এল। আমি আবার একটু বলে শেষ করছি, এটা হলো পরিবাহীর ব্যাস, পরিবাহীর চারদিকে বরফ জমা আছে, এটা হলো বরফের পুরুত্ব। এবার মনে করি পরিবাহীর ব্যাস হলো ডি আর বরফের পুরুত্ব হলো আর, এই দিকটা হলো আর, তাহলে বরফ সহ হলো ডি প্লাস 2r আর শুধু পরিবাহীর হলো ডি। এবার আমরা ধরে নিলাম এই জিনিসগুলি আমরা ধরে নিলাম। এখান থেকে আসি এরিয়া অফ কন্ডাক্টর উইথ আইস, আইস সহ পরিবাহীর ক্ষেত্রফল কত? পাই ডি প্লাস 2r হোল স্কয়ার বাই 4 আর শুধু পরিবাহীর ক্ষেত্রফল কত? পাই ডি স্কয়ার বাই 4। এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এরিয়া অফ আইস পাবো। এইটা থেকে এটা বিয়োগ করে দিলাম, এখানে পাই বাই 4 কমন নিছি, তারপরে এই ফর্মুলাটা ভাঙাই দিছি, এটা কাটা গেছে, এখানে 4 আর কমন নিছি, 4 আর এই 4 কাটা গেছে, এখানে পাই আর ইনটু ডি প্লাস আর। আমরা জানি ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দ্বারা গুণ করি তাহলে ভলিউম হয় বা আয়তন হয়। এই যে দৈর্ঘ্য দ্বারা গুণ করেছি ভলিউম হয়েছে। এবার ভলিউমকে যদি ঘনত্ব দিয়ে গুণ করি, এই যে বরফের ঘনত্ব, ভলিউমকে বরফের ঘনত্ব দিয়ে যদি গুণ করি তাহলে তার ওজন পাওয়া যাবে, অর্থাৎ WI = পাই রো আই আর ইনটু ডি প্লাস আর ইনটু এল, এত কেজি। এখানে L ইজ অলওয়েজ 1 মিটার, সেন্টিমিটারে বসালে 100 সেন্টিমিটার। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আর এটা আজকে যে দেখবা, দেখে পরে তোমরা কমেন্টসে একটু জানাইবা যে কি অবস্থা, কোন জায়গায় বুঝতে অসুবিধা, সেই জায়গাগুলি বলবা। আমি প্রয়োজন বোধে ওগুলি আবার একটু রিপিট করার চেষ্টা করব। আর তোমরা এখানে তোমাদের হাজিরাটা দিয়ে দাও, অনলাইনে তোমাদের হাজিরাটা দিয়ে দাও। সবাইকে ধন্যবাদ।